তোমাতেই আসক্ত। পর্ব 6। তানিশা সুলতানা। আবরার আখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জোড়াতে জোড়াতে দরজার পানে এগোয়। এখানে সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দিবে। আবরার দরজা খোলে। সিয়াম হাঁপাতে বলে, আবরার টনি। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধ হয়, কিন্তু ওই গোমরা মুখে সেই হাসি খানা ফুটে ওঠে না। সিয়াম আঙুল মুখে পুরে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকেছে না। নিশ্চয় এমন শকিং নিউজ দেখেও শক খেল না, বরং ধুরন্ধর মনে নতুন কোনো ফন্দি এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিমকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করে না কারো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম। বিড়বিড় করে বলে, শালা গবেট, কবিতার ক ও বুঝিস তুই? আবোলতাবোল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাই পাবলিককে শোনাস? কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। সিয়ামের বিড়বিড় করার মাঝেই আবরার বলে ওঠে, সিয়াম ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কেন? মা আর দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুচকে সিয়ামের পানে তাকায় আবরার। এই দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ। মানে জিজ্ঞেস করছে, কি বললি তুই? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিলি আদ্রিতাকে, তাহলে তো আন্টি তো দাদিই হলো। আবরার বা হাতে কপাল চুলকায়, পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে। দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব। এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে, কোলের মাঝখানে অ্যানি। সে পরম শান্তিতে ঘুমোচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত একটু পর পর হাত ওপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে? কেন যাবে? কি সমস্যা তার? সত্যিই কি মাফিয়া সে? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে, অল্প পরিচয় কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজে ভাজে পোড়াতে পারে। অল্প পরিচয় কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে আদ্রিতা প্রতি মুহূর্তে অনুভব করছে, আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয় গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে পাজি মনখানা লোকটা চিন্তায় বিভোর থাকে। আবরার কাবার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের ওপর রাখে। তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের ওপর রাখে, এবং ব্যস্ত হাতে জামাকাপড়গুলো লাগেজে পুরতে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তেই দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে। আবরার জবাব না দিয়ে পুনরায় জামাকাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা, বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে যেন কুলু পেটে রেখেছে, বলি গন্ডার, দুই একটা কথা বললে কি তোর জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আধমরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধ হয় শুনে ফেলে আবরার গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে ওঠে, কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট অ্যা মিনিট, বলেই কক্ষ ছেড়ে বের হয়। আদ্রিতা ভেংচি কাটে, এই হাদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। আতিয়া বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে খাটের এক কোনায় বসে মাথা নিচু করে, এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছু দিন পরে ফিরব। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন। আতিয়া কপাল কুচকায়। মা কি করলো না করলো এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই। সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না।
টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়, যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায়। আতিয়ার আখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করল না, এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধ হয়। সুইজারল্যান্ডের জুরিক শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা খোলমল করছে, দিনের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে, কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এখনই বের হবে কক্ষ থেকে, হিরো হিরো লুক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছনে পেছনে এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়, পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেলের লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারো সাথে ইংরেজিতে কথা বলছে, বড়ই রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিন? থেমে যায় আবরার, কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে, লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে, ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে, ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। হাঙ্কি স্বরে বলে, যাচ্ছি, চলে তবে ফিরব দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আখি পল্লব বন্ধ করে নেয় আদ্রিতা, আবরারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো? মুখ খুলবেন না। আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবরার হাসল বোধ হয় একটু, ফিসফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরও অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। তখনই পেছনে থেকে সিয়াম বলে, কাপা কাপি পড়ে হবে, আগে দৌড়া প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে, কঠিন কিছু গালি আওড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিয়ে পুঁতে রেখে আসব। আই সয়ার। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলে মেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না? কলিজা ছটফট করে না? হয়তো তাই। নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তাড়া? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলা ভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশেরটা জানা নেই। অহনা বেকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের ওপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাট কাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তখনই বদের হাড্ডি চারটাই আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে। অগত্যা তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেইটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে, অনুন্নয়ের স্বরে বলতে, বনু প্লিজ জজ আম্মুকে বল আদ্রিকে নিয়ে যেন চলে না যায়, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন আদ্রিকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না অহনার নিকট, বরং দক্ষ হাতে স্টারিং ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, আদ্রিতা প্লিজ জজ চলে যেও না, আই নিড ইউ ব্যাডলি, প্লিজজ যান। লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামাকাপড় ঢুকিয়ে সেই লাগেজের ওপরেই বসে আছে আদ্রিতা। মনটা বেশ খারাপ। একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা 6টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা। জামাকাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলী আদ্রিতা মাকে জিজ্ঞেস করেছিল, কেন মা? আবরার তাসনিন তো থেকে যেতে বলল। তখনই আতিয়া গম্ভীর স্বরে জবাব দেয়, দুর্বল হয়ে পড়েছ আদ্রিতা? অথচ তুমি ভুলে গিয়েছ আবরার তাসনিন তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। আদ্রিতা ভুলে গিয়েছে সত্যিই, তার মনে নেই কিছু, মনে করার চেষ্টাও করেনি। শুধু এইটুকু বুঝতে পারছে, এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহা মনটা বারংবার বলছে, আদ্রি তুই যাসস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে আদ্রিতার ফোনখানা। উহু কল আসেনি,
এসেছে মেসেজ। আদ্রিতা চটজলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে টি টেবিলের ওপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে আননোন নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। কাঁপাকাঁপি হাতে ভিডিও খানা প্লে করে আদ্রিতা। আর দেখতে পায় তার আর আবরারের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো এই বিছানায় আবরারের সঙ্গে লেপ্টে রয়েছে সে। অধরে অধর মিলিত দুজনার। আবরারের হাতখানার পানে নজর পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে। হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়। তলপেট মোচড় দিয়ে উঠছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গতকাল রাতের সেই ঘটনা অনুভব করছে বলে। আবরার তাসনিন বড়ই বেহা এবং উন্মাদ। হবে না? সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা সেই সব হিরোদের মতোই তো হচ্ছে। আদ্রিতার ভাবনার মাঝেই একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে। এটা দেখে একদিন কাটিয়ে দিব। কালকে ড্রেস ছাড়া হট পিক দিও, সেটা দেখে কালকের দিন কাটিয়ে দিব। এন্ড পৌরসু তোমার জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো। ওকে হহ জান। আর যদি পৌরসু বাড়ি ফিরে তোমায় না দেখতে পাই, পা কেটে হাতে ধরিয়ে দিব। মাইন্ড ইট। আদ্রিতা 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, আবরার তাসনিন কবে জানি আপনার বেপরোয়া রোমাঞ্চের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলিজা কেঁপে ওঠে। তখনই আতিয়া বেগম চলে আসে কক্ষে। ব্যস্ত পায় পায়চারি করতে করতে বলে, আদ্রিতা দ্রুত করো, বেরবো আমরা। চমকায় আদ্রিতা। হাতে থাকা ফোনের সাইড বাড্ড চেপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। আতিয়া ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার পানে। চমকানো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আবরারের সাথে কন্ট্রাক্ট করিও না। সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে। আদ্রিতা ঠোঁট উল্টায় মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। আরিফ নিজে এসেছে আদ্রিতা এবং আতিয়াকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল আদ্রিতা। ওই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে তবে বোঝার উপায় নেই। এখনো আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। আতিয়া মুচকি হাসে। নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় আরিফের নিকট। আরিফ ভীষণ যত্ন সহকারে আতিয়ার ডান হাতখানা মুঠোয় পুরে নেয়। এত লেট হলো যে? আদ্রিতা লেট করিয়ে দিল। তারপর বলো ফ্লাইট কখন আমাদের? আরিফ হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, এই আর আধ ঘন্টা। তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি। আতিয়ার হাসি মুখখানা কালো হয়ে যায়। মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল। চলে এসে বোধহয় ভুল করলাম। কোনো ভুল করনি তুমি। তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না। তাই তো আমি প্ল্যানিং করে তাকে সিঙ্গাপুর নিয়ে গিয়েছি। বলেই উচ্চস্বরে হাসে আরিফ। তবে আতিয়ার হাসি পায় না, বরং ছোট ছোট নয়নে আরিফের পানে তাকিয়ে থাকে। আজকে আবরার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আরিফ কল করে আতিয়াকে। কেঁদে কেটে বলে, আমি আর এভাবে বাঁচতে পারছি না আতিয়া। একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছি আদ্রিতাকে নিয়ে বাংলাদেশে থাকব। আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ আদ্রিতাকে ফিরিয়ে দাও। আতিয়া তখন চিন্তায় পড়ে গিয়েছিল। কখনোই আরিফকে দুর্বল হতে দেখেনি সে। আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোনায় দাঁড়িয়ে আদ্রিতা দেখছিল নিজের বাবাকে। অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর 2 হাত মেলে দিয়ে ডাকবে। বলবে, মামুনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় আদ্রিতার পানে তাকানোর? হঠাৎ একটা গাড়ি এসে থামে আদ্রিতার সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত আদ্রিতার কোমর জড়িয়ে ধরে শূন্যে তুলে গাড়িতে বসিয়ে দেয়। চিৎকার করারও সময় পায় না আদ্রিতা। কিছু বুঝে উঠতেও পারে না। শুধু শুনতে পায়, আবরার তাসনিনের কলিজায় আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না কলিজা ঠান্ডা না হওয়া অবধি তোর মুক্তি নেই। আদ্রিতা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। যদিও গোটা মুখশ্রী দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা। তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন। উত্তর জানা নেই আদ্রিতার। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা। লম্বা ভিড় জমেছে। সকলের পেছনে ওরা। চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। আবরার এক হাত আদ্রিতার কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আমান আহাদ এবং ইভান আদ্রিতার পেছনে দাঁড়িয়ে। আর সিয়াম বসে পড়েছে ফ্লোরে। মূলত আবরারের কার্যক্রমে অবাকের শেষ পর্যায়ে পৌঁছেই বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে। মাথা ভন ভন করে ঘুরছে যে। এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল। কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টার ফ্লাইটে নয় বরং রাত 12টায় ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে।
এটা শুনে মেজাজ বিগড়ে যায় সিয়ামের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই আবরার সিয়ামের কাঁধে হাত রাখে এবং বলে, চল সিয়াম, তোর মা কে নিয়ে আসি। সিয়াম ছোট ছোট নয়নে আবরারকে দেখে। পেছনে থেকে আমান বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি? আবরার বোধ হয় বিরক্ত হলো। চোখ মুখ কুচকে বলে, বউ কেমন শব্দ? আহাদ বলে, বউ একটা খাঁটি বাঙালি শব্দ। আবরার বিরক্ত হয় বোধ হয়। চোখ রাঙিয়ে আমানের দিকে তাকতেই আমান বলে, তো কি, সিয়ামের মতো আমরাও মা ডাকবো? অবভিয়েসলি, আদ্রিতা তোদের সবার মা। আমান আহাদ ইভান দুই হাতে কান চেপে অসহায় স্বরে, না হহ বলে চিৎকার করে ওঠে। আবরার গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ ইট। বাদরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক। সেটা আপাতত কুয়াশায় ঢেকে আছে। থাকারই কথা সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানেই ভোর সকাল। এখনো সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশারা নিজেদের আস্তানায় খুঁটি গেড়ে বসে আছে। সূর্য উঠলে আবার গাড়টি বোচকা নিয়ে পালাবে। ইভান শিশুদের ঘোড়ায় বসে কাদো কাদো স্বরে বলে, আদ্রিতা আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতো। মেনে নিতাম তাই বলে মা। আমানও তাল মেলায়। মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে। সিয়াম খিলখিল করে হেসে ওঠে। গান ধরে উচ্চস্বরে, জলে আগুন বুকেতে, দে আগুন নিভাইয়া দে, টাটা টেরাবেড়া লাগাইয়া দিমু, সব কিছু শেষ কইরা ফেলাইয়া দিমু, মনেরই আগুন তুই নিভাইয়া, ওই রূপের ঝলকেতে গেছি হারাইয়া। বড়ই শ্রুতি মধুর সিয়ামের কণ্ঠস্বর। ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের গলার প্রশংসা করে। তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। সিয়াম ওদের থেকে সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। আহাদ বলে, আদ্রিতাকে আপু ডাকবো? ইভান বলে, হ্যাঁ আমিও ভাবি ডাকবো। আমান বলে, আমিও ভাবি ডাকবো। কি সুন্দর দেখতে। আমার তো শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ভাবছি আদ্রিতার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব। ক্যাপশনে লিখব, এরকম একটা সুন্দর মেয়ের সন্ধান চাই। সিয়াম হামি তুলে 2 পা এগিয়ে আমানের পাশে গিয়ে দাঁড়ায়। এক হাত তুলে দেয় আমানের কাঁধে, আরেক হাতে আমানের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলে, ভাই কয়দিন আগে তোর হাত ভাঙল না? যেই গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল সেই গাড়িখানা আবরার তাসনিনের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই আদ্রিতার হাত ধরেছিলি। আজকে বোধ হয় তোর চোখ দুটো গেল। আমান চমকে ওঠে, 2 পা পিছিয়ে যায়। শুকনো ঢোক গিলে তাকায় আবরারের পানে। সে তাকিয়ে আছে আমানের চোখের পানে। ভয় কলিজা কেঁপে ওঠে আমানের। তাড়াহুড়ো করে বলে, মা, আদ্রিতা আমার মা। সে আমার আপন না, রক্তের মা। আবরার বাঁকা হাসে। আমানের ডান গালে ছোট ছোট দুটো চাপড় মেরে বলে, দ্যাটস লাইক আ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় অহনার বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে এসে অপেক্ষা করে আদ্রিতার এখানে আসার জন্য। অবশেষে আদ্রিতা চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় আবরার। দ্বিতীয়বার প্লেনে উঠছে আদ্রিতা। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে আবরারের হাত। ভেবেছিল এবার বোধ হয় ধমক খাবে। পাষাণ পুরুষ ধমকে বলবে, ইডিয়েট, প্লেনে উঠতেও পারো না। তবে আদ্রিতার ভাবনা ভুল প্রমাণ করে আবরার নিজেই এক হাতে জড়িয়ে ধরে আদ্রিতাকে। আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে আদ্রিতার। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে। প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের। শুধু তারাই উঠছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠছে। ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। অতঃপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে আবরার। ওদের পেছনে বসেছে সিয়াম, আহাদ, আমান এবং ইভান। আর কেউ নেই। গোটা প্লেন ফাঁকা। আদ্রিতা অবাক হয়। ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আবরার তাসনিন, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? আবরার মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। আদ্রিতা ভেংচি কাটে। বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ঠিকঠাক কথা বলতেও জানে না। আবরার শুনে ফেলে। মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে আদ্রিতা। একটানে নিজের কোলে বসে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিসফিস করে বলে, কথা বলতে না পারলেও রোমাঞ্চ করতে পারি ঠিকঠাক। হাঁসফাঁস করে ওঠে আদ্রিতা। আবরারের কালো রঙয়ের শুটখানা চেপে ধরে। বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ জজ ছেড়ে দিন, সবাই দেখবে। আবরার ভ্রু কুঁচকে বলে, হু কেয়ার শ? আদ্রিতার ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে,
লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার আছে। ছাড়ুন। আবরার ছাড়ে না, বরং কাঁধ হতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। আদ্রিতা চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড়ে দেওয়া জায়গাটায় বেশ জ্বলছে, তবুও টু শব্দ করছে না। মুখ খুলে আবরার নিজেই সামনে থাকা মনিটর টাইপের টিভি খানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ খুলে আদ্রিতা ঘাড় বাঁকিয়ে তাকায় আবরারের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম। কামড়ানোর জায়গাটা ভিন্ন হতো। রাগ বা বিরক্ত হওয়ার কথা ছিল। তবে আদ্রিতা হেসে ফেলে, এক হাতে মুখ চেপে মৃদু হাসে। মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল? আবরার একখানা গান সিলেক্ট করে। যারা বাহাত্তাহে গানটা। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়। জ্বলে ওঠে নীল রাঙা লাইট। আবরার গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে। ভলিউম একটু বাড়ায়। रोतेगा ना मुझसे मियां सटियान ये वादा कर तेरे बिना मुश्किल है जीना मेरा मियां दिलबर जरा जरा बहकता है महकता है आज तो मेरा टान बटन मेन प्यासा हान मुझे भर लर अपनी बहो मेन। গানের তালে তালে আবরারও বোধ হয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় আদ্রিতার পানে হাত বাড়ায়। এবার জোর করে নয়, বরং হাঙ্কি স্বরে বলে, কাছে আসবে? আদ্রিতা আবরারের হাতের ওপর হাত রাখে। সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের ওপরে আদ্রিতাকে বসিয়ে দেয় আবরার। এবার আর এক পাশ করে নয়, বরং আবরারের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। আবরার হাসে। আদ্রিতার টপসের ফাঁকে হাত ঢোকাতে যায়, বাধা দেয় আদ্রিতা। বলে, সব সময় এসব কেন? আজকে গল্প করি চলুন। আবরার বিরক্ত হলো বোধ হয়। কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোমাঞ্চ। 8 ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে। পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা শক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার। এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে। চেকিং টেকিং এর ঝামেলা নেই। সিয়াম এদিক ওদিক নজর ঘুরাতে ঘুরাতে হাঁটছে, যদি কোনো পরীর দেখা মিলে যায়। কিন্তু হায় কোনো পরী তো দূর, একটা মেয়েকেও চোখে পড়ে না। চারিপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ। এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো? পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেসআপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত। কিন্তু সিঙ্গাপুরের সরকার সেটা বোঝে না। হয়তো নিরামিষ হবেন তিনি। আমান সিয়ামের কাঁধে হাত দিয়ে বলে, কি রে ভাই, মেয়ে দেখছিস? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, নো। সিয়াম কোনো মেয়ে ডিজার্ভ করে না। আহাদ পাশ থেকে বলে ওঠে, রাইট। মেয়েদের ম্যানেজ করার এবিলিটি সিয়ামের নেই। তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে সিয়াম। আমান আর ইভান হেসে ওঠে। সিয়াম কটমট নয়নে তাকায় আহাদের পানে। দাঁতে দাঁত চেপে বলে, শালা, আমি মেয়ে ডিজার্ভ করি না, পরি ডিজার্ভ করি। ইভান বলে, ভাই তোরে কোনো মেয়েই পাত্তা দেয় না। পরি তাকাবে তোর পানে? রাগ করতে গিয়েও করতে পারে না সিয়াম। আসলেই তো, তার পানে কোনো মেয়েই তাকায় না। পরি তাকাবে কেন? পরীকে তো আর ভূতে ধরে নাই। দীর্ঘ শ্বাস ফেলে সিয়াম অসহায় স্বরে বলে, ভাই ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব, সেটা মেখে একটু সুন্দর হব। আমান বলে ওঠে, ভাই আমি ভাবতেছি তোকে ক্রিম আপার সাথেই বিয়ে দিয়ে দিব। চলবে না? সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে। আমানের হাত ধরে বলে, ক্রিম আপা করবে আমায় বিয়ে? করলেও করতে পারে। আদ্রিতা আবরারের হাত ধরে হাঁটছে ঠিকই, তবে তার মনোযোগ ছিল সিয়ামদের কথাতে। মিটমিট করে হাসছে সে। হঠাৎ করে একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার। অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয়। একটুখানি ব্যথা পায় পায়। মৃদু স্বরে আহহ বলে ওঠে। আবরার দাঁড়ায়, পাশ ফিরে ট্রলির পানে তাকায়। ট্রলিখানা মাঝারি বয়সে একটা মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল। সে অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে। সেই সরিতে আদ্রিতার মন গললেও আবরারের গোলে না। সে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে। দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায়। চমকে ওঠে সকলেই। এখানেই শেষ নয়। উল্টে পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে। মেয়েটি ভয় কয়েক পা পিছিয়ে যায়। আদ্রিতা সিয়ামের পেছনে গিয়ে লুকায়। কিছু পুলিশ দৌড়ে আসে। আবরার তাসনিনের বাহু ধরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? আবরার জবাব দেয় না। ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাঁধ হতে। তারপর ভয় সিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে, তোর জন্য আমার বউ ব্যথা পেল। খুন করে দিতে ইচ্ছে করছে তোকে। মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে। 2 হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বিড়বিড় করে বলে, ওরে হহ শালা, ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস, আর বাইরে সামান্য গাছের সাথে গুথা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকেই উপড়ে ফেলিস। ভাই তুই সাইকো না, তুই হলি গিরগিটি।
তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো। দেখতে বড়ই ভোলা ভালা, মনটা বেশ নরম, নিজে মারলে আদর, আর অন্য কেউ তাকালেই মেজাজ গরম। গুরু, তোমার তুলনা নেই, তুমিই বিশ্ব সেরা, আমার আব্বা বিখ্যাত প্রেমিক। সিয়াম, তোর নেই কোনো প্যারা। পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে আবরার। অতঃপর মেজাজ একটু ঠান্ডা হলে চোখ খুলে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায়। সিয়ামের পেছনে লুকিয়ে আছে। আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায়। গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আদ্রিতা চটজলদি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, একদম ওকে, কিছুই হয়নি আমার। পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার। লেটস গো। আবারও সকলেই হাঁটতে থাকে। ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা লেম্বরগিনি রাখা। গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে চাবি হাতে। আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়। গার্ডের থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে। আদ্রিতা হা করে দাঁড়িয়ে আছে। এত সুন্দর গাড়ি সে কখনোই দেখেনি। সিয়াম, আমান, আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে। বরাবরই আমান ড্রাইভিং এ সেরা, তাই সেই গাড়ি চালানো প্রস্তুতি নিয়েছে। আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে, হেই, দাঁড়িয়ে আছো কেন? এসো। আদ্রিতা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। সাথে সাথে আবরার স্টারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করে। 8 ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে, এখন আর ঘুম আসছে না। আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। যেচে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতা লজ্জায় আধমরা হয়ে যাবে। তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক। সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলির মধ্যে মারিনা বেই স্যান্ডস অন্যতম। এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত। মারিনা বেই স্যান্ডস হোটেলটি 54 তলা বিশিষ্ট এবং এটি 3টি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি, যার উপর একটি বিশাল সাঁতার পুল, ইনফিনিটি পুল রয়েছে। এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলির মধ্যে অন্যতম। এসব চ্যাটজিপি থেকে জেনেছি আমি। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে। আদ্রিতা নামার প্রস্তুতি নেয়। সিটবেল্ট খুলে ফেলে তখনই আবরার বলে ওঠে, আদ্রিতা, উইল ইউ ম্যারি মি? চমকায় আদ্রিতা। পাশ ফিরে আবরারের মুখ পানে তাকায়। বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে। বিলাই আঁখি পল্লব টকটকে লাল হয়ে আছে। শুকনো ঢোক গিলে আদ্রিতা মাথা নিচু করে কিছু বলতে যায়। তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি? আমি চাচ্ছি আজকে এখনই তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে। আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না, বরং চুলের ভাঁজে হাত ঢুকিয়ে বলে, আমি আসিফ। বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে। দাঁতে দাঁত চেপে বলে, আইফা, ইডিয়েট। তারপর পকেট হাতড়ে ফোন বের করে। গাড়ির ব্যাক সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয়। পরপরই কল করে কোনো এক নাম্বারে, বিয়ে ক্যান্সেল, সবাইকে বিদেয় করো, বাসর হবে কনফার্ম, সব কিছু সেট আপ করো, কুইক, বলেই কল কাটে। আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে। কি হয়ে গেল? সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল, আমি আসিফকে বিয়ে করতে চাইতাম, ভালোবাসতাম, কিন্তু আপনি আসার পরে আমার স্বপ্ন বদলে গেছে। আসিফ নামটা আর মনেই পড়ে না। হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দরফা বকাঝোকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো। তার মাঝখানে লেখা, অ্যাব্রা লাল হার্টাড্রেটা। সিয়াম বড়ই বুদ্ধিমান। লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না, কাপল হওয়ার সুযোগ পেল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সব সময় ভোলাভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মারিনা বে স্যান্ডস হোটেলের 20তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে, এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষেই রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষের বিশত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা। বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে। সাজাচ্ছে বললে ভুল হবে, বড় বড় অক্ষরে লিখছে, হ্যাপি ফলসোজা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে, বাসর শেষে এখানে গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতে সে একাই 100। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে।
আবরার আদ্রিতাকে নিয়ে টনির দেওয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। এনির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো এই হোটেলের নিচ তলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, সি ইন মাই ওয়াইফ, দেখে রাখবেন। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না। গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি স্পটটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় 2 হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পা জোড়া সামনে থাকাটি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আবরার তাসনিন যে বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশেই একটা চামচদানি রাখা রয়েছে। সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তে একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পারে ফ্লোরে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে। টনি ভরকায়। টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বাকি গার্ডগুলোও অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসেছ আবরার তাসনিন? আমি চাইলে তোমাকে রে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধ হয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতোমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিনের সেটা বেশ ভালোই জানে সে। তাই নত স্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে। ইয়ে সস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিন। হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরও না। সে তোমার উপযুক্ত নয়। আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝেই আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলব। সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি। অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলানোর কতই না ফন্দি এঁটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নিবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিনের মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট এন্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয়। নিক বক্তব্য শেষ করে বড় বড় ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজীর অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে। তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবেই নিজের অ্যাপার্টমেন্টসে ঢুকেছে, এখনো ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে হুজুরকে সোফায় বসায়। আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, অমন করে তাকাবি না। হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চমকায়, লোকটাকে বিয়ে করতে হবে? তাও আবার এখনই? কোনো প্রিপারেশন ছাড়া? ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনল। পরার সময় দিবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে শার্টের 2খানা বোতাম খুলে সোফায় গা এলিয়ে দেয়। হুজুর বোধ হয় একটু ভয় পেল। শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম এক গাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা, কাবিন কত লিখবে রে? 10 কোটি, 20 কোটি নাকি 30 ক? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, 1 টাকাও না। সিয়াম ধপ করে বসে পড়ে কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন? কি লিখব আমি? আবরার আদ্রিতার পানে তাকিয়ে বলে,
আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহা বিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল, তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাবো। আবরার, কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে। ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। চলবে।